ভুল তথ্য সামনে রেখে ভুল ব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশের মুসলিম সংগঠনের নেতারা। ভুল ব্যাখ্যার প্রতিবাদ কেন হচ্ছে না? বাংলাদেশে ইনকিলাব মঞ্চ থেকে সাংবাদিকদের সামনে যে তথ্য রেখে ভারতে হিন্দুদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে তা পুরোপুরি মিথ্যা। যিনি বাংলাদেশ থেকে সাংবাদিকদের সামনে সম্মেলন করছেন তিনি খবর না নিয়েই খবর বানিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত মুসলিমদের হত্যা করা হচ্ছে এই খবর ভারতের সাংবাদিকরা জানে না, অথচ বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সদস্যরা জানেন। পশ্চিমবঙ্গের যে জায়গায় মুসলিমদের হত্যা করা হচ্ছে তাদের নাম ছবি কেন প্রকাশ করছে না ইনকিলাব মঞ্চের বক্তারা? বক্তার মুখ থেকে একটি বইয়ের নাম শোনা গেল, সেই বইটির নাম তিনি সঠিকভাবে উচ্চারণই করতে পারেনি। তাতে প্রমাণিত তিনি কতখানি শিক্ষিত ও জ্ঞানী। তিনি ব্যাখ্যা দিচ্ছেন বীর সাভারকরের 6 গ্লোরিয়াস ইপক্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে মুসলিম মহিলাদের ধর্ষণ করার কথা। শুনব সেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের বক্তা কি বললেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আসলে সালাম জানিয়ে শুরু করছি, কিন্তু দুঃখ হচ্ছে যে আজ যেখানে আমরা আলোচনা করছি ইনকিলাব মঞ্চ থেকে, ঠিক সেই সময় ভারতে আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদেরকে যে কোনো সাধারণ কারণে আসলে তাদেরকে হত্যা করা হয় নাই বা তাদের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয় নাই, বরঞ্চ এটা একটা জাতিগত নিধন চলছে ওইখানে। এবং আমরা যদি বলি, শুরুতে একটা কথা বলে নিচ্ছি যে ভারতে এখন যারা এই ধরনের নির্যাতনগুলো চালাচ্ছে তারা একটা পলিটিক্যাল এবং একটা বিশিষ্ট একটা আদর্শ ধারণ করে। আপনারা জানেন যে হিন্দু ধর্ম বা হিন্দুইজম এইটার সাথে এখনকার যে হিন্দুত্ব বা উগ্র হিন্দুত্ববাদ এইটার আসলে পার্থক্য আছে। তো আজ যারা এই ধরনের নির্যাতনগুলো চালাচ্ছে তারা বেশিরভাগই তারা এন্টায়ারলি হচ্ছে কি আপনার হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী। এখন তাদের এই আদর্শটা কেমন আমরা যদি ফিরে তাকাই, এদের আদর্শের ধারক বাহক হচ্ছে বীর সাভারকর নামক এক ব্যক্তি। সেই বীর সাভারকরের একটা বিখ্যাত বই আছে। আজ যে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে এটার ধারক বাহক হচ্ছে হিন্দুত্ববাদ, এবং সেই হিন্দুত্ববাদের সংজ্ঞায়নটা তার দুইটা বইয়ের মধ্যে খুব ভালোভাবে উল্লেখিত আছে। একটা বই হচ্ছে 6 গ্লোরি ইপক্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এবং আরেকটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে হিন্দুত্ব হু ইজ হিন্দু অথবা হু ইজ এ হিন্দু। এই দুইটা বইয়ের মধ্যে এখনকার যে হিন্দুত্ববাদ তার আসলে রূপক ব্যাখ্যা করা আছে। আপনি চিন্তা করুন যে আজ থেকে প্রায় 100 বছর আগে সে তার বইগুলোতে এইভাবে লিখে গিয়েছে। যেমন এই যে 6 গ্লোরি ইপক্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই বইয়ের 8 নম্বর চ্যাপ্টারের 451 নম্বর প্যারায় উল্লেখিত আছে, এইভাবে উল্লেখিত আছে যে কোনো হিন্দু যদি যৌন চাহিদা ব্যতি রেখে যদি প্রতিশোধ নেওয়ার জন্য যদি কোনো মুসলমান নারীর উপর যদি যৌন নির্যাতন যদি চালায়, কোনো মুসলমান নারীকে যদি ধর্ষণ করে, তাহলে সেটা খারাপ কিছু না। এমনকি যদি কোনো হিন্দু শাসক বা কোনো হিন্দু যদি কোনো মুসলমানের সাথে যুদ্ধ জিতে যদি তাদের নারীদেরকে যদি ধর্ষণ না করে, তাহলে সেটা হচ্ছে তার পারভার্ট ভার্চু, মানে গান্ডু ভার্চু আর কি, গান্ডু গুণাবলী। আপনি চিন্তা করেন যে তাদের মুসলমানদের প্রতি জাতিগতভাবে তাদের দৃষ্টিভঙ্গি এইরকম। তিনি সরাসরি বললেন সেই গ্রন্থে নাকি লিখেছেন হিন্দু পুরুষেরা মুসলিম মেয়েদের ধর্ষণ করে। আসলে তিনি যদি বইটি পড়ে থাকেন তাহলে তার ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। হিন্দুত্ববাদী প্রবক্তা লিখেছেন বিজয়ীরা পরাজিত হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করেছিল, তাদের খাদ্য ও জল সরবরাহ করেছিল এবং নারীদের অপহরণ করে উপপত্নী অথবা স্ত্রী হিসাবে রেখেছিল। মুসলিমরা নিশ্চিত ছিল যে তাদের হিন্দু ধর্মে ফিরে নেওয়ার উপর নিষেধাজ্ঞার কারণে মুসলিম হিসাবে জীবনযাপন করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এর অর্থ ছিল মানুষের রাক্ষসী রূপান্তর, দেবতার শয়তানের রূপান্তর। সেই প্রেক্ষাপটেই সাভারকর রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্ষণের ধারণাটি উত্থাপন করেছিলেন। তিনি একটি প্রশ্নের মাধ্যমে এটিকে একটি ইচ্ছা হিসাবে প্রকাশ করেছিলেন। বলেছিলেন কি হতো যদি সেই হিন্দু রাজারা যারা মাঝে মাঝে তাদের মুসলিম প্রতিপক্ষকে পরাজিত করতেন তারাও নারীদের ধর্ষণ করতেন। তিনি এই ইচ্ছা প্রকাশ করেন এই ঘোষণা দিয়ে যে অমুসলিম নারীদের অপহরণ করে তাদের ধর্মে জোর করে দীক্ষিত করা প্রত্যেক মুসলমানের একটি ধর্মীয় কর্তব্য। তিনি আরও বলেন এই ধর্মান্ততা মুসলিম উন্মাদনা নয়, কারণ এর একটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে, প্রাকৃতিক অনিবার্য নিয়মকে বিশেষ গুরুত্ব দিয়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি করা। এটি সেই একই নিয়ম যা প্রাণী জগৎ সহজাতভাবে মেনে চলে। ইনকিলাব মঞ্চের বক্তারা বলেছেন ভারতে কারা বসবাস করতে পারবে। আপনি যদি বলেন যে তাদের কাছে আসলে ভারতের বা হিন্দুস্তানের বাসিন্দা কারা, তারা মনে করে যে ভারতের বা হিন্দুস্তানের লেজিটিমেট বাসিন্দা হচ্ছে হিন্দুত্ব হু ইজ এ হিন্দু। এই বইয়ে লেখা আছে যে যাদের পিতৃভূমি এবং পবিত্র ভূমি উভয়েই হিন্দুস্তান,
শুধু তারাই হিন্দুস্তানে থাকতে পারবে। এইখানে শুধু মুসলমান না, এমনকি এইখানে খ্রিস্টানদেরকে পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তো মুসলমানদের তো পূর্ণভূমি হচ্ছে গিয়ে আপনার মক্কা বা ফিলিস্তিন, আর খ্রিস্টানদের হচ্ছে গিয়ে আপনার পশ্চিমে, কিন্তু এইখানে শুধু পবিত্র ভূমি হচ্ছে হিন্দুদের। অতএব এইখানে শুধুই লেজিটিমেট বাসিন্দা হবে হিন্দুরা বা হিন্দুত্ববাদী যারা, তারা। আপনি চিন্তা করুন, মুসলমানদের প্রতি বা অন্য যে কোনো ধর্মাবলম্বীদের প্রতি তাদের ধারণাটাই এরকম, তাদের জাতিগত দৃষ্টিভঙ্গিটাই এরকম। এবং এইটার পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পেয়েছি যে গত 4 মে থেকে 7 মে পর্যন্ত, জাস্ট এই 3 থেকে 4টা দিনের ঘটনা আপনারা যদি বিশ্লেষণ করেন, যে আপনারা জানেন যে ভারতে যে কয়টা প্রদেশ আছে তার মধ্যে সবচাইতে কম যে ক্রাইম রেট, তার মধ্যে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য। সেই পশ্চিমবঙ্গে গত এই 3-4 দিনের মধ্যে দেখা গিয়েছে যে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মানুষকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু মুসলমান হওয়ার কারণে তাদের নামাজরত অবস্থায় তাদেরকে পিছন থেকে তাদেরকে মকারি করা হয়েছে। মানে কোন পর্যায়ের অবস্থা আপনারা চিন্তা করুন, মসজিদে পর্যন্ত হামলা হয়েছে। যেই পশ্চিমবঙ্গে পূর্ববর্তী সময়ে ক্রাইম রেট ছিল অত্যন্ত কম, সেই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থা। এবং এখন তো মাত্র শুরু, সামনে যে কোন পর্যায়ের ভয়াবহ অবস্থা ধারণ করবে আমরা কেউ নিশ্চিতভাবে বলতেই পারি না। এই হচ্ছে অবস্থা। এবং এতক্ষণ যা বললাম, এটা তো শুধু ছিল পশ্চিমবঙ্গ নামক। যিনি বক্তব্য দিচ্ছেন তিনি কি জানেন একসময় ভারতে ইসলাম ধর্ম ছিল না কোনো মুসলিম। 7ম শতকে ইসলামের আবির্ভাবের পরপরই আরব বণিকদের মাধ্যমে ভারতে, বিশেষ করে কেরলের মালাবার উপকূলে ইসলামের প্রচলন শুরু হয়। নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবী মালিক ইবনে দিনার 20 জন সঙ্গী নিয়ে এখানে এসেছিলেন এবং চেরামন পেরুমল নামে এক রাজা ইসলাম গ্রহণ করে প্রথম ভারতীয় মুসলমান হয়েছিলেন বলে মত রয়েছে। কেরলের ত্রিশূর জেলায় 7ম শতাব্দীতে নির্মিত চেরামন জুমা মসজিদ ভারতের প্রথম মসজিদ বলে গণ্য করা হয়। আরব বণিকরা ইসলাম গ্রহণের আগে থেকেই ভারতের দক্ষিণ উপকূলের সাথে ব্যবসা করত, যার ফলে ইসলামের দ্রুত প্রসার ঘটে। 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের সূচনা করেন। দেখব সেই ভারতে সেই প্রথম মসজিদটি। বক্তা বলছেন মুসলিম হত্যা হচ্ছে হিন্দু। 1971 সালে বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে, হিন্দু জনসংখ্যা ছিল 13.5%। 1961 সালে হিন্দু সংখ্যা ছিল বাংলাদেশে 18.5%। 1951 সালে বাংলাদেশি হিন্দু ছিল 22%। 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7.95%। বলা যেতে পারে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত নয়। তারা কোথায় গেল তার উত্তর দিতে পারবে কি ইনকিলাব মঞ্চের সদস্যরা? ভারতের হিন্দুরা বলতে পারবে ভারতের মুসলিমরা সুরক্ষিত। তার কারণ 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 27.01%। 2025 থেকে 26 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় 33%তে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশি হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। এর উত্তর দিবেন কি ইনকিলাব মঞ্চের বক্তারা? এখানে না থেমে আরও অনেক অবাস্তব কথা বলেছেন। বাংলাদেশের সাধারণ মুসলমান এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত এই ঐক্যমতে এসেছিল যে বাংলাদেশের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশের ওই সময় একদম সুপ্রিম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ইনফিরিয়র পর্যায় পর্যন্ত সকল মুসলমান, বাংলাদেশের সকল সাধারণ মানুষ সেই সময়ে বাংলাদেশের হিন্দুদের উপর যেন একটা আক্রমণ না হয় সেটার জন্য তারা প্রতিবাদ করেছে, তারা চেষ্টা করেছে। এই ছিল আমাদের অবদান। বাংলাদেশ থেকে ওই ভারতের ওই যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক করে, ভারতের মিডিয়া যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক বানায় যে বাংলাদেশে হচ্ছে হিন্দুরা নির্যাতিত, তারা বাংলাদেশের এই ঘটনাগুলো একটু মনে করুক, বাংলাদেশের অবস্থাগুলো একটু মনে করুক যে বাংলাদেশ কোন পর্যায়ে দেশ, বাংলাদেশের মানুষ কতটা অসাম্প্রদায়িক এবং আন্তরিক, একটু মনে করুক। আমার ভাইয়েরা, ঘটনা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। ভারত এই কাজগুলো করেছে এবং এখনো করে যাচ্ছে। তারা শুধু এনজয় করে নাই, এমনকি আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে তারা কি করেছে, আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা মিসাইল টেস্ট করেছে। পূর্ববর্তী সময় এরকম উদাহরণ খুব কমই দেখা গিয়েছে। তারা মিসাইল টেস্ট করেছে।
তারা হচ্ছে গিয়া যে বর্ডার কিলিং করেছে, বর্ডার কিলিং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে তারা করে আসছে, এখনো করেছে। তো এইগুলোর মাধ্যমে তারা আসলে কি বোঝাতে চায় জানেন? সীমান্ত যদি তারা মিসাইল টেস্ট করতে চায় তাদের বর্ডারের মধ্যে তারা করতে পারে, ওকে অসুবিধা নাই, বিশেষ একটা আমরা কোনো কিছু বলবো না। কিন্তু তারা এর মাধ্যমে যা বোঝাতে চায়, বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়, তারা বাংলাদেশকে হায়দ্রাবাদের কথা মনে করিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে গোয়ার কথা মনে করে দিতে চায়। আরে ভাই, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ দিতে চাস, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাস এবং মনে করিস আমরা ভয় পাবো, আমরা না তোদেরকে জাস্ট 2টা ঘটনা বলি। রৌমারি আর পদুয়ার ঘটনাটা একটু মনে করিস, আর কিছু লাগবে। আমার ভাইয়েরা, এখন এই পর্যায়ে এসে আমাদের কথা কিছু বলি। এখন আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা বাংলাদেশ হিসেবে কি করতে পারি, আমাদের কি কিছুই করার নাই? আচ্ছা, এইখানে আরো একটা কথা বলি যে আমাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সর্বোচ্চ পর্যায়ে ডুবিয়ে রাখার জন্য, আমাদেরকে সর্বোচ্চ ইনসিকিউর করার জন্য তারা আমাদেরকে বলে কি, বাংলাদেশটা একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে দেখে। ঠিক। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ঠিক। আপনারা চিন্তা করেন, আজ আমাদেরকে এটা বলা হচ্ছে না? আপনারা দেখেন, ভুটান এবং মালদ্বীপের কথা যদি আমরা বলি, তাদের রাষ্ট্রীয় যে টেরিটরি সেটা আমাদের টেরিটরির চেয়েও ছোট। তাদের যদি অবস্থানের কথা বলি, তাদের মিলিটারি বা তাদের যে আর্মি সেটা আমাদের আর্মির চেয়েও দুর্বল। তারা কিভাবে ভাই ডিপ্লোম্যাসি করে ঠিক আছে ভাই? আমরা তো তাদের দিকেও তাকাতে পারি ভাই। বাংলাদেশ তার চেয়ে অনেক ভালো করতে পারতো, কিন্তু এই ধরনের কিছু আসলে সেজদা করা পাবলিক, যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা ভাইরা। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্র নীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্রনীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান। আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাসি সেই পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং একই সাথে নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের সেনাবাহিনীর দিকে একটু তাকান। আমাদের সেনাবাহিনী শুধু আমরা এই ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই আমাদের আর্মি তারা আরো ভালো করুক, আমাদের মিলিটারি তারা আরো ভালো করুক। আমাদের অস্ত্র শস্ত্র দরকার। আমাদের এমনও অভিযোগ আছে যে দীর্ঘদিন পুরাতন একটা মরা একটা ফাইটার জেটও না, একটা মরা একটা যুদ্ধ বিমান, সেইটা চালাতে গিয়ে বা সেইটা নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আপনারা জানেন মাইলস্টোন দুর্ঘটনার কথা, আপনারা জানেন। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ, এখানে পাইলটের আসলে এক্সপার্টাইজের আসলে যতটুকু ঘাটতি না ছিল, তার চেয়ে বেশি ঘাটতি ছিল সেই যন্ত্রটার, সেই যুদ্ধ বিমানটার। সেইটা ছিল ইট সেলফ প্রবলেমেটিক। তো আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মিলিটারির দিকে একটু ইনকিলাব মঞ্চ থেকে পুরোপুরি মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, কারণ প্রত্যেক বছর বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙচুর করা হয়। 2025 সালের তথ্যানুযায়ী গত 4 বছরে 2022 থেকে 2025 হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর 3582টি সহিংসতার ঘটনা ঘটেছে এবং 2026 সালের জানুয়ারি পর্যন্ত সর্বশেষ 35 দিনে অন্তত 11 জন হিন্দু খুন হয়েছেন। 1989 সালে বাংলাদেশি সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার হিন্দু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয় এবং এ সময় বেশ কয়েকজন নিহত হন। বিগত 6 বছরে সংখ্যালঘুদের ওপর হামলার 307টি মামলার মধ্যে 179টির চার্জশিট হয়েছে, যার মধ্যে 7টির বিচার সম্পন্ন হয়েছে। জনসংখ্যার অনুপাত হ্রাস। দেশভাগের পর থেকে বাংলাদেশি হিন্দু জনসংখ্যা কমেছে। 1974 সালে যা ছিল 14% বেশি, 2022 সালের জনশুমারি অনুযায়ী তা কমে 7.95% এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের এত জ্বালা যন্ত্রণা কেন হচ্ছে? তথ্য ছাড়া এইভাবে খবর প্রকাশ করানো হচ্ছে কেন?
যে দেশ সবকিছুর জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়, তারা এত বড় বড় কথা বলছে কি করে? ভারতের বিরুদ্ধে এইভাবে অভিযোগ করা যায় কি প্রমাণ ছাড়া?